স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। নেট সেট সিলেবাস থেকে আজ থেকে কয়েকটি পর্ব চলবে উপন্যাসের অধ্যায় থেকে আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি। মূল অধ্যায়ে পাঠ শুরু করার আগে এই গ্রন্থ প্রসঙ্গে দু চারটি কথা বলে নিতে চাই এবং পাশাপাশি উপন্যাসে বর্ণিত পুরুষ এবং নারী চরিত্রের পরিচয়গুলো দিয়ে দিচ্ছি। আশাপূর্ণা দেবীর জন্ম 1909 সালের 8ই জানুয়ারি, প্রায় শতাব্দীকাল পূর্বে। রামমোহন, হেয়ার সাহেব, বিদ্যাসাগর, বেথুন যতই স্ত্রীশিক্ষার প্রবর্তন ও প্রসারের চেষ্টা করুন, রেনেসাঁস ও ব্রাহ্ম সমাজের প্রচেষ্টা যতই হোক, সমাজের এক বিরাট অংশে স্ত্রী শিক্ষার আদৌ কোনো উৎসাহ ছিল না। বরং মেয়েরা লেখাপড়া শিখলে তাহাদের অথবা সংসারের অকল্যাণ হইতে পারে, এই রকম একটি অন্ধ কুসংস্কারে সমাজের অধিকাংশ অংশ আচ্ছন্ন ছিল। এই রকমই এক পরিবেশে মানুষ হইয়া আশাপূর্ণা ও তাহার ভগিনীরা যে বিদ্যাচর্চা করিতে পারিয়াছিলেন, তাহার কারণ তাহাদের মাতৃদেবীর কন্যা সন্তানদের শিক্ষাদানে ঐকান্তিক উৎসাহ ছিল। আশাপূর্ণা কোনো গৃহশিক্ষকের নিকট পড়িবার সুযোগ পান নাই, কোনো পাঠশালা বা বিদ্যালয়ে যাইবারও সুযোগ হয় নাই। দাদাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখিতে দেখিয়া উল্টা দিকে বসিয়া হাতের লেখা নকশা করিতেন। সেই জন্য অ, আ প্রভৃতি অক্ষর উল্টাভাবে লিখিতে শেখেন। সেইখান হইতেই গ্রন্থপাঠ, কাব্যচর্চা শুরু। কিশোরী বয়সেই কবিতা প্রকাশিত হয়। বিবাহের পূর্বে পিতামাতার উৎসাহে যে শিক্ষা ও সাহিত্যচর্চার সূত্রপাত ঘটে, বিবাহ পরবর্তীকালে আশাপূর্ণা দেবী স্বামীর নিকট সে সহায়তা ও উৎসাহ পাইয়া আসিয়াছিলেন। ইহা আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে যেমন সৌভাগ্য, বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তাই। তৎকালীন সমাজে মহিলা জাতির উপর যে পীড়ন ব্যবস্থা প্রচলিত ছিল এবং সেই পরিবেশেও যে প্রিয় পরিজনদের আনুকূল্যে আশাপূর্ণা সাহিত্য রচনায় ব্রতী হইতে পারিয়াছিলেন, এই দুই পরস্পর বিরোধী পরিস্থিতির সংঘাতই তাহার প্রথম প্রতিশ্রুতি প্রভৃতি উপন্যাস রচনার শক্তি যোগাইয়াছিল। তৎকালীন মহিলা সমাজের উপর নিপীড়নের প্রতিবাদ আশাপূর্ণা দেবীর মনে দীর্ঘদিন যাবৎ জমিতেছিল, লালিত হইতেছিল। তাহাই নারী স্বাধীনতার আকাঙ্ক্ষারূপে সার্থকভাবে পরিস্ফুট হইয়াছে প্রথম প্রতিশ্রুতি ও তৎপরবর্তী ওই জাতীয় উপন্যাসগুলিতে। আশাপূর্ণা দেবীকে অনেক দিন ধরিয়াই অনুরোধ করা হইতেছিল কথা সাহিত্য মাসিক পত্রিকায় একটি ধারাবাহিক উপন্যাস শুরু করার জন্য। বাংলা 1366 সালের জ্যৈষ্ঠ মাসের শেষ নাগাদ একদিন সকালে কালিদাসবাবু ও আশাপূর্ণা দেবী কৃষ্ণনগর যাইতেছিলেন। কৃষ্ণনগরে কালিদাসবাবুদের আদি নিবাস। মাসিমা, আমরা আশাপূর্ণা দেবীকে মাসিমা বলিতাম, বলিয়াছিলেন তাহার দুইখানি বই যদি শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট সময়ের ট্রেনে পৌঁছানো যায় খুব উপকার হয়। তাহারা জানলার ধারেই বসিবেন। বই দুইটি যথাসময় পৌঁছাইয়া দিয়া আশাপূর্ণা দেবীকে আবার ধারাবাহিক উপন্যাস রচনার কথা মনে করাইলাম। তখন তিনি বলিলেন, ঠিক আছে, আগামী মাস থেকে উপন্যাস শুরু করব। পরেই বলিলেন, না, একটু গুছিয়ে নিতে হবে, শ্রাবণ মাস থেকে ঠিক পাবে। প্রতিশ্রুতি দিলাম। আমি বলিলাম, উপন্যাসের নাম বললে আমাদের বিজ্ঞাপন করার সুবিধা হয়। আশাপূর্ণা দেবী বলিলেন, ওই প্রতিশ্রুতিই নাম রেখো। তারপরেই বলিলেন, না, তার চেয়ে বরং প্রথম প্রতিশ্রুতি নাম রেখো। প্রথম প্রতিশ্রুতিই তো। গ্রন্থটির নামকরণের ইহাই হইতেছে পৃষ্ঠপট। এই পর্যন্ত যাহা বলা হইল তাহা উপন্যাসটি রচনার উৎস সন্ধান বলা যাইতে পারে। উপন্যাসটি এখন বাংলা সাহিত্যে নারী জাগরণের অথবা নারী স্বাধীনতার অভিধা বলিলে অত্যুক্তি হয় না। 1366 সালের কথা সাহিত্য পত্রিকার শ্রাবণ মাস হইতে ধারাবাহিকভাবে প্রথম প্রতিশ্রুতি প্রকাশ হইতে শুরু হয়। উপন্যাসের শুরু এই রকম। সত্যবতীর গল্প আমার লেখা নয়,
এ গল্প বকুলির খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। ইহাতে বোঝা যায় সত্যবতী, সুবর্ণলতা ও বকুলকে লইয়া ট্রিলজি রচনার করার পরিকল্পনা মাথায় রাখিয়াই লেখিকা প্রথম প্রতিশ্রুতি রচনা শুরু করেন। প্রথম প্রতিশ্রুতির নায়িকা সত্যবতী। সত্যবতীর কিশোরী জীবন হইতে উপন্যাসের শুরু বলা যায়। তবে তাহার আগে সত্যবতীর পিতা রামকালীর পূর্বজীবন সম্বন্ধে একটি ছোট্ট উপাখ্যান আছে। ছোট বটে, কিন্তু ইহাতেই রামকালীর চরিত্রটি পাঠকের উপন্যাস পাঠের শুরুতেই সম্যকভাবে জানা হইয়া যায়। এই উপাখ্যানটি উপন্যাসের ভিত্তিভূমিও বলা যাইতে পারে। ব্রাহ্মণ সন্তান রামকালী পিতা কর্তৃক গৃহ হইতে বিতাড়িত হইয়া প্রবাসে বৈদ্য কবিরাজের গৃহে পালিত হইয়া বড় কবিরাজ হইয়া রামকালী চরিত্রের ব্যক্তিত্ব যেমন পরিস্ফুট তেমনি সিদ্ধান্ত লওয়া যাইতে পারে। এই ব্যক্তিত্বের পটভূমিতে মানুষ না হইলে সত্যবতীর মতো কন্যা সম্ভব হইত না। রামকালী একজন সফলকাম কবিরাজ মাত্র নন, নিজ পরিবারে তো বটেই, গ্রামেও অনন্য সাধারণ ব্যক্তি। এই প্রবল ব্যক্তিত্বপরায়ণ, পরোপকারী, উদারদৃষ্টি সুচিকিৎসক রামকালী কিন্তু সত্যবতীর প্রতি মাত্রাতিরিক্ত স্নেহপরায়ণ। তাহারই জন্য সত্যবতী একটু বেশি স্বাধীনচেতা, ন্যায় অন্যায় বোধ সম্পর্কে অধিক সচেতন এবং নিজ মত ব্যক্ত করিতে ভয় পায় না। রামকালীর একান্নবর্তী সংসারে বিধবা পিসি মোক্ষদা প্রবল প্রতাপশালিনী কর্ত্রী, সূচিবায়গ্রস্ত কঠিনচেতা রমণী, কিন্তু তাহার শাসনও অন্যায় বুঝিলে সত্যবতী গ্রাহ্য করে না। এই অতি স্বাধীন মেয়েটিকে লইয়া রামকালী ভবিষ্যতে বিপদে পড়িবেন এমন ভবিষ্যৎবাণী করিতে বাধে না মোক্ষদার। রামকালীর ব্যক্তিত্বের প্রভাবে এবং প্রবল প্রতাপ শাশুড়িদের প্রতাপে স্বামী অপেক্ষা অনেক বয়কনিষ্ঠ স্থিমিত শান্ত জননী ভুবনেশ্বরীর মৃদু তিরস্কার যে অনেক সময়ই সঙ্গত নয়, তাহা বুদ্ধিমতী সত্যবতীর শান্তভাবে মাকে বুঝাইয়া দিতে বিলম্ব হয় না। রামকালীর দাদা বৌদি সহ গুরুজন অনুজ সকলেই রামকালীর অনুগত। রামকালী অন্যায় আদেশ কাহাকেও করেন না, এ কথা সকলেই জানেন ও মানেন। সুচিকিৎসক রামকালী একটি বরযাত্রীর দলে পালকির মধ্যে বরকে দেখিয়া থমকাইলেন। তাহার চেহারায় ঘোর সান্নিপাতিকের আক্রমণ চিহ্ন। মৃত্যু আসন্ন, পল্লীর এক কন্যার বিবাহ বন্ধ হইয়া পরিবারটি তদানীন্তন সামাজিক প্রথায় ঘোর অসুবিধায় পড়িবে। তিনি সামান্য কিছুকাল পূর্বে বিবাহিত ভ্রাতস্পুত্রকে আনিয়া কন্যাটির সহিত বিবাহ দিলেন। ভ্রাতস্পুত্রের পূর্বের সদ্য বিবাহিত বধূর জীবনে সতী নানিমার মর্মযাতনা বুঝিবার মতো মন সেকালের সামাজিক পরিস্থিতির প্রভাবে রামকালীর মতো বিবেচক মানুষেরও ছিল না। কিন্তু এই ঘটনাটি সত্যবতীর মনে দারুণ আঘাত দিল। ইহা লইয়া সে পিতার সহিত তর্কে নামিতেও দ্বিধা করে নাই। নারীর স্বাধিকার প্রচেষ্টার ইচ্ছা বা বোধ সত্যবতীর সেই বাল্যকাল হইতে। যে কালে মহিলাদের লেখাপড়া শেখা পাপ বলিয়া গণ্য হইত, সেকালে জন্মিয়া সত্যবতী প্রায় জোর করিয়াই লেখাপড়া করার অধিকার অর্জন করে, মহিলাদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদ করে। এই রকম বোধ লইয়া যে জন্মগ্রহণ করে, অন্যায় অবিচারের প্রতিবাদ করিতেই যেন তাহার জন্ম। তেমন মানুষের, বিশেষ করিয়া নারী হইলে, তাহার জীবনের পরিণতি কখনোই সুখের হইতে পারে না। যে সামাজিক পরিস্থিতিতে রামকালী ভ্রাতস্পুত্রের দ্বিতীয় বিবাহ দিতে পারেন, তাহারই প্রভাবে নিজের মনের মতো গড়া সত্যবতীকে বাল্যবিবাহ দিয়া অল্প বয়সেই শ্বশুরবাড়ি পাঠাইতে বাধ্য হন। সংসারের নিয়মই যেন সত্যবতীর শ্বশুরবাড়ি সত্যবতীর ধ্যান ধারণার বিপরীত মূর্তি লইয়া গঠিত। উন্নত সচরিত্র মহিমাময় পিতার বিপরীত চিত্র সত্যবতীর শ্বশুরের। শ্লথ চরিত্র মানুষটি যখন বাহিরে রাত কাটাইয়া গৃহে ফেরেন, তখন পূজার্চনা করিলেও সকালবেলায় তাহার পদধূলি লইতে প্রবৃত্তি হয় না। এ কথা সত্যবতীর মতো মেয়েই সজোরে উচ্চারণ করিতে পারে।
যে শক্তিতে সত্যবতী শ্বশুরবাড়ির সব বিরুদ্ধ শক্তির বিপক্ষে দাঁড়াইয়া নিজেকে প্রতিষ্ঠা করে, সেই শক্তির জোরেই সত্যবতী স্বামী নবকুমারকে লইয়া কলকাতায় বাসাবাড়ি করে। নবকুমারকে কাজ করিয়া উপার্জনের মাহাত্ম্য বোঝায়। পৈতৃক বিষয়ের উপর ভরসা করিয়া বসিয়া খাওয়ার মধ্যে কোনো পুরুষত্ব নাই সে বোধ জাগায়। ছেলে মেয়েদের নিজের মনের মতো করিয়া মানুষ করার ব্যবস্থা করে। কিন্তু তৎসত্ত্বেও সত্যবতীর শেষ রক্ষা হয় না। কোনো এক সময়ে সত্যবতীর একমাত্র মেয়ে সুবর্ণলতা সত্যবতীর শ্বশুরবাড়ি আসিয়াছিল। সেই সুযোগে শাশুড়ি সুবর্ণলতার বিবাহ দিয়া দিলেন নিজের মনোমতো পাত্রীর সহিত, সত্যবতীর অনুমতি না লইয়াই। ইহার পর কি সত্যবতীর সংসারে থাকা চলে? চলে না। যে কঠোর প্রতিজ্ঞা লইয়া সত্যবতীর জীবনযাত্রা শুরু, সেই কঠোরতাতেই সত্যবতী চক্রান্ত করিয়া নিজের কন্যা সন্তানকে বাল্যবিবাহ দিবার প্রতিবাদে কাশীতে একক স্বেচ্ছা নির্বাসন বাছিয়া লয়। যুগে যুগে বিপ্লবীরা এইভাবে অন্যায় অবিচারের পথ দেখায়। তাহাদের আত্মত্যাগের মধ্য দিয়াই দেশ ও সমাজ সামনে আগাইয়া চলে। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নায়িকা সত্যবতীকে বিপ্লবী বলিলে অত্যুক্তি হয় না। নারীর স্বাধিকার অর্জনের চেষ্টায় সে প্রায় নিজের জীবন উৎসর্গ করিয়াছে। হইতে পারে তাহা নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য, কিন্তু সত্যবতীর চরিত্র সৃষ্টি করিয়া আশাপূর্ণা দেবী দেখাইয়া দিয়াছেন একটি মেয়ে ইচ্ছা থাকিলে কি করিতে পারে। মাস্টারমশাই ভবতোষের চরিত্র কঠিন, নিষ্পেষণের জগতে সত্যবতীর কাছে বাতায়ন স্বরূপ। হয়তো এই মহীয়সী রমণীকে তিনি মনে মনে পূজা করিতেন, কিন্তু সে কারণে কাহিনীর কোথাও কোনো শালীনতা ভঙ্গ হয় নাই। উপন্যাসটি সেকালের সমাজের এক নিখুঁত দর্পণ। এই দর্পণে যেমন সেকালের সামাজিক সংস্কার কুসংস্কারগুলি লিখিত হইয়াছে, তেমনি সেসব কুসংস্কারের পরিবর্তন ও পরিবর্জনের চেষ্টাও প্রতিফলিত হইয়াছে। সুদীর্ঘ উপন্যাসে কোথাও রং চড়ানো নাই, কোথাও যৌনতার লেশমাত্র আবেদন নাই। তবু 50টির অধিক চরিত্র বিশিষ্ট এবং বহু ঘটনার উথাল পাথাল বিবরণ সহ এক নিঃশ্বাসী উপন্যাসটির সুখপাঠ্যতা আমাদের এখনও বিস্ময় সৃষ্টি করে। রবীন্দ্র পুরস্কার ও জ্ঞানপীঠ পুরস্কার বিবেচকরা এই গ্রন্থটিকে সম্মানিত করিতে দ্বিধা করেন নাই। সুবর্ণ জয়ন্তী বা 50তম সংস্করণের প্রকাশ উপন্যাসটির পাঠক জনপ্রিয়তার পরিচায়ক। বাঙালি সমাজে নারী জাতির প্রগতি ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লিখিতে হইলে এই গ্রন্থের আলোচনা ও উল্লেখ অবশ্যই করিতে হইবে। এই গ্রন্থে বর্ণিত পুরুষ চরিত্রগুলির পরিচয়। মূল চরিত্র সত্যবতী। রামকালী সত্যবতীর বাবা, জয়কালী সত্যবতীর ঠাকুরদা, কুঞ্জ সত্যবতীর জ্যাঠামশাই, জটা সত্যবতীর পিসির ছেলে, নবকুমার সত্যবতীর স্বামী, নীলাম্বর বাড়ুজ্যে সত্যবতীর শ্বশুর, সাধন সত্যবতীর বড় ছেলে, সরল সত্যবতীর ছোট ছেলে, ফেলু বাড়ুজ্যে রামকালীর শ্বশুর, রাসবিহারী কুঞ্জর বড় ছেলে, নেরু কুঞ্জর ছোট ছেলে, ভবতোষ নবকুমারের শিক্ষক, নিতাই নবকুমারের বন্ধু, লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে পাটমহলের জমিদার, শ্যামাকান্ত পাটমহলের জমিদারের পুত্র, রাখহরি ঘোষাল পাটমহলের প্রতিবেশী, দয়াল মুখুজ্জে পাটমহলের প্রতিবেশী, নগেন কাটোয়ার যুবক, বিদ্যারত্ন রামকালীর ভক্তিভাজন পণ্ডিত, গোবিন্দগুপ্ত রামকালীর আশ্রয়দাতা, পটলা ঘোষাল রামকালীর আশ্রয়দাতা, বিপিন লাহিড়ী রামকালীর প্রতিবেশী, মুকুন্দ মুখুজ্জে সৌদামিনীর স্বামী, তুষ্ট গোয়ালা রঘু তুষ্টর নাতি, বিন্দে ওঝা গোপেন রাখাল। এই গ্রন্থে বর্ণিত নারী চরিত্রগুলির পরিচয়। মূল চরিত্র সত্যবতী। ভুবনেশ্বরী সত্যবতীর মা, দীনতারিণী সত্যবতীর ঠাকুমা, কাশীশ্বরী সত্যবতীর পিস ঠাকুমা, মোক্ষদা
সত্যবতীর পিস ঠাকুমা, শিবজায়া সত্যবতীর জ্ঞাতি ঠাকুমা, নন্দরানী সত্যবতীর জ্ঞাতি ঠাকুমা, নিভাননী সত্যবতীর মামি, সুকুমারী সত্যবতীর মামি, এলোকেশী সত্যবতীর শাশুড়ি, পুণ্যি সত্যবতীর সমবয়সী পিসি, খেদি সত্যবতীর বাল্যবান্ধবী, সুবর্ণ সত্যবতীর মেয়ে, সেজপিসি জটার মা, শশীতারা কুঞ্জর বোন, অভয়া কুঞ্জর স্ত্রী, সারদা রাসুর প্রথম স্ত্রী, পটলি রাসুর দ্বিতীয় স্ত্রী, শঙ্করী কাটোয়ার বউ, কাশীশ্বরীর নাত বউ, বেহুলা সেবাকান্তের স্ত্রী, ভাবিনী নিতাইয়ের স্ত্রী, মুক্তকেশী এলোকেশীর সইয়ের মেয়ে, সৌদামিনী এলোকেশীর ভাগ্নী, সুহাস শঙ্করীর মেয়ে। এছাড়া সাবি পিসি, রাখুর মা, নাপিত বউ, দত্তগিন্নি, ক্ষান্ত ঠাকুরন ইত্যাদি চরিত্ররা বিদ্যমান এই উপন্যাসে। এবার শুরু করা যাক উপন্যাসের মূল অধ্যায়। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় 1। সত্যবতীর গল্প আমার লেখা নয়, এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকে দেখেছি, এখনও দেখছি, বরাবরই বলি, বকুল তোমাকে নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনো দিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যিই পৃথিবীর একজন, এ কথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, এক্কেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা, হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন। সুবর্ণলতার শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধে সব সময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে। এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতকাংশ শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কতকাংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেসে পারে না বকুল। মানুষকে ভালোবাসে বলেই তো। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামের ছায়ান্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে ওঠে নদীতে গিয়ে মিশে স্রোত হয়ে ছোটে। সেই ধারাই ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়ান্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বইকি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র এক একজন। তারা একলা এগিয়েছে খানাডোমা ডিঙিয়ে, পাথর ভেঙে,
কাঁটা ঝোপ উপড়ে। পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে। নিজেরই কাটা পথের পথ জুড়ে আবার এসেছে আরেকজন। তার আরাধ্য কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনি করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে আজ বকুল পারুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বইকি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলেই কাজ শেষ হলো না। রথ চলবার পথ চাই যে, সে পথ কে কাটবে কে জানি, সে রথ কারা চালাবে কে জানি। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে। নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও একসময় হাসত, এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে ষাঁড় মাকড়ি, পায়ে ঝাঁঝর মল, বৃন্দাবনী ছাপের 8 হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনও ঘরবসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়াশুদ্ধ ছেলেমেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা ঠাকুমা জেঠি পিসি এঁটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের উপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুজ্জে। চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তাঁর নয়। অন্য শাস্ত্রপালা বেদ বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী। তাই গ্রামে ওর নাম নাড়িটেপা বামুন। ওর বাড়ির নাম নাড়িটেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতিগোত্রদের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্র। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান। সে যুগের হিসেবে বিয়ের বয়স এক্কেবারে পার করে ফেলে, তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধেও পড়ে রামকালীর বাবা জয়কালী একদিনের জন্য সদ্য উপবীতধারী পুত্র রামকালীর উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতির। মহোৎসাহে সে ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টাধ্বনিতে সেদিন বাড়িশুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল। কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুরঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে ন্যাড়া মাথার উপর কদম ছাঁট চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল তাঁর। ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়! জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি? ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করালে যা হয় তাই হয়েছে। সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াং করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালীর। করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরেই সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, জানি না এখন কার কি অদৃষ্টে আছে।
ফুল তুলসীর ভুল নয়, এক্কেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, রেমো! চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আশঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃসকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম! রামকালীর চোখের সামনে কতকগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ কর রেমো! জয়কালী ভীষণ মুখে বললেন, তোর কপালে আজ মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল, রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করল রামকালী। কোন অপরাধী বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন? খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্যও রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যর উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলে তুই দা? রামকালী নীরব। পুজোর ঘরেই তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু কই, কি? যথারীতি হাত পা ধুয়ে তার পইতেও পাওয়া চেলির জোরটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাঁই করে মাথায় ধাক্কা লাগলো। জল দিয়েছিলে ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরও ২-১০টা ধাক্কার ভয়ে বলে বসল, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা এক্কেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলে তো, সে জল গেল কোথায় রে হতভাগা গেলাস, এক্কেবারে শুকনো? প্রশ্নকর্ত্রী ঠাকুমা। বুকের গুরুগুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণস্বরে বলে বসল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধহয়। কি কি বললি? আরেকবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরও গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া, শুয়োর, বনবড়া, ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ। ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা। অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বসে আবারও মিছে কথা বলে বসে, হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরের চাঁড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর খেয়ে ফেলেছে, ঠাকুর খায় জল। মাথার মধ্যে জ্বলছে। রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বসে বলল, খায় না জানো তো দাও কেন? ও আবার মুখে মুখে চোপা। জয়কালী আরেকবার শেষ বেশ খড়মটার সদ্ব্যবহার করলেন, করে বললেন, যা দূর হ বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এই, এর বেশি আর কিছুই করেননি জয়কালী। আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গে করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়, রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে আসছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি, কারণ কারণে অকারণে উঠতে বসতে বাড়ির সকলেই বলে, জনার্দন দয়া করো।
কিন্তু কোথায় সেই দয়ার কণিকা মাত্র? রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করল, ঠাকুর এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি, এক মুঠো বাতাসা খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়া মাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ সত্য শুধু খড়ম। পৈতের সময় তারও একজোড়া খড়ম হয়েছে, তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর উপরেই সে ব্যবহারটা করতে ইচ্ছে করছে। পৃথিবীতে আর থাকবো না আমি। প্রথমে সংকল্প করল রামকালী, তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করল। পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরও একটা জিনিস রয়েছে, পৃথিবীরই প্রতীক, যেটা বাড়ি। বাড়ি ছাড়বে রামকালী। জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়। তখনও নারী টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুজ্জে বাড়িই ছিল। সকলের শ্রদ্ধা সমীহেরও আধার ছিল। কাজী বেশ কিছুদিন গ্রামে সাড়া পড়ে রইল চাটুজ্জেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, গ্রামের সকল দেবদেবীর কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। ক্রমশ সকলে প্রায় যখন ভুলেই গেল চাটুজ্জেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোনো একটি যুবক একদিন ঘোষণা করল রামকালী আছে। সে মুকসুদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কবরেজ গোবিন্দগুপ্তর বাড়িতে রয়েছে, তার সাকরেদি করে কবরেজি শিখছে। শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টো পাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন আনন্দে হৈ হৈকার করতে হবে কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বদ্যি বাড়ির ভাত খাচ্ছে, বদ্যি বাড়ির আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি, এ কথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি সে? আনন্দ, আবেগ, অনুতাপের যন্ত্রণা মুক্তির সুখ? গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালী নিজের একবার যাওয়া দরকার, সরেজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। তাছাড়া সে লোক প্রকৃতই রামকালী কিনা তাই বা কে জানে, যে দেখেছে সে তো নিকটাত্মীয় নয়। চোখের ভ্রম হতে কতক্ষণ? কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে পড়লেন। আমি যাব? আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার জো আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল বলে জনার্দনই তোমার এত বড় হলো? বলতে পারল না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্থ ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুকসুদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুকসুদাবাদে। তারপর আবার চাল চিঁড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকোর কিনারে গিয়ে ধর্না পাড়া। খরচও কম নয়। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানো সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কী ছিল? রাগ হলো সেই ফাজিল ছোকরাটার ওপর, যে এসে খবর দিয়েছে, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল,
ওই ফাজিলটা এসে খবর না দিলে আর। কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে, তাই সব ঝঞ্ঝাট পুইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক। রামকালী নিঃসন্তান, গোবিন্দবদ্যির পুষ্যি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে এক্কেবারে রাজবদ্যি হয়ে টাকার মোট নিয়ে দেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখদর্শন করতে নেই, তাছাড়া ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষা হলো তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ। আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুর্যের জন্যে কোনো এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালীর নাম ভুলতে বসল, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবদ্যি হয়ে কাজ নেই বাপু। রাজ্যে এখন ভেতরে ভেতরে ঘুণ ধরতে বসেছে। নবাবের নবাবি তো শিখিয়েও উঠেছে। আমার এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবি করোগে। আমরা স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসে মনস্থির করেছি। অজ্ঞতা চলে এসেছে রামকালী গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তর পালকিটাও পেয়েছে রামকালী, নৌকোয় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গেছেন, এই এক মস্ত আফসোস। বাবাকে একবার দেখাতে পারল না রামকালী। সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল।